নমস্কার বন্ধুরা, আজ বলবো ভগীরথ মিশ্রের জাদুঘর উপন্যাস নিয়ে। আমরা তো ম্যাজিক রিয়ালিজম নিয়ে অনেক কথাই বলেছি, মানে আলোচনা হয়েছে, বাংলা সাহিত্যে এখনো আলোচনা চলছে। কিন্তু আমাদের যে নিজস্ব জাদুশক্তি, জাদুবিদ্যা ছিল, প্রাক ঔপনিবেশিক পর্বের যে জাদুভুবন ছিল, সেই জাদু নিকেতনে ভগীরথ মিশ্র আমাদের ফেরাতে চাইছে। উপন্যাসের আধুনিকতা তো নানাভাবে আসে, তার একটা বড় মাধ্যম হলো শেকড়ে ফেরা, নিজের জাতিসত্তা, নিজের দেশ ঐতিহ্যের নতুন করে প্রতিস্থাপন করা। আসলে দীর্ঘদিন ঔপনিবেশিক সংস্কারে থাকার ফলে, ঔপনিবেশিক বলয়ে থাকার ফলে একটি দেশ, একটি দেশের নানা জাতি তার নিজস্ব সব কিছু পায় ভুলে যায়। সাম্রাজ্যবাদী লড়াইয়ের অন্যতম একটা প্রক্রিয়া হলো যে উপনিবেশের সংস্কৃতিকে ধ্বংস করে দাও, তার ওপর নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দাও। যার ফলে উপনিবেশ তার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যকে হারিয়ে ফেলে। দীর্ঘদিন বাদে উপনিবেশের স্বাধীনতা ঘটে, উপনিবেশ নিজের মতো করে চলতে শুরু করে, তবুও তার মাথা থেকে সেই সংস্কৃতির আধিপত্য দূর হয় না। ফলস্বরূপ সে তার নিজস্ব প্রক্রিয়া, নিজস্ব ঐতিহ্যকে খুঁজে দেখতে অনেক সময়ই ভুলে যায়। আবার কেউ কেউ খুঁজে দেখতে অগ্রসর হন, তখনই আসে জাতির এবং তার সাহিত্যের প্রকৃত আধুনিকতা। ভগীরথ মিশ্র সেই কাজটিই করেছেন। ম্যাজিক রিয়ালিজম বাদ দিয়ে আমাদের প্রাক ঔপনিবেশিক পর্বের যে জাদুশক্তি, তন্ত্রমন্ত্র, বিশ্বাস এবং সংস্কার, ভেলকি, কালান্দার এইসব ছিল, সেগুলোকে তিনি দেখানোর চেষ্টা করেছেন। উপন্যাসটির আয়তন বৃহৎ, বলা যেতে পারে জাদুভুবনের এক মহাকাব্যিক উপস্থাপন তিনি নির্মাণ করেছেন। 4টি পর্বে প্রাক ঔপনিবেশিক জীবনযাত্রায়, বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী, যমুনা কালিন্দী নদীর তীরবর্তী আগ্রায় ইরান থেকে আসা কিছু কালান্দার এদেশে এসে নতুন করে বসতি স্থাপন করে কিভাবে জাদুর ঝোলা নিয়ে বংশের পর বংশ ধরে, সময়ের পর সময় ধরে জীবন সংগ্রাম চালিয়ে গেল, সেই জীবন চিত্র উপস্থাপন করেছেন। এর সঙ্গে আরও একটি পর্ব আছে, সেটি হলো সেই ইরান থেকে আসা আলাদিন জাদু ঘরানার সঙ্গে এদেশের বাঙাল মুলুকের জাদু ঘরানা মিশে যে মিশ্র জাদু গড়ে উঠল, তার মধ্য দিয়ে একটি জনগোষ্ঠী কিভাবে সময় থেকে সময়ান্তরে পৌঁছে যাচ্ছে নিজস্ব সাধনা নিয়ে, তার সাতকাহন এই উপন্যাস।
উপন্যাসে বহুবিধ চরিত্র আছে, বহু সময়ের উপাখ্যান আছে, বিশেষ করে মোগল সাম্রাজ্যের আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের এই পর্ব জুড়ে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর, যুদ্ধবিদ্যার মাঝে এই জাদুগোষ্ঠীর নিজস্ব জীবন সংকট, অস্তিত্ব সংগ্রামের মধ্য দিয়ে জাদুবিদ্যা প্রদর্শন, শ্রেষ্ঠত্ব অর্জনের অভিপ্রায়, অন্য ঘরানার জাদুকে ঈর্ষা, শেষ পর্যন্ত তা আয়ত্তলাভ, তাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং ঐতিহ্যের ভাঙন, সমস্ত কিছু নিয়ে লেখক একটা বিরাট জীবনযাত্রাকে অঙ্কনের চেষ্টা করেছেন এবং সেই অঙ্কনে তিনি যে পুরোপুরি সফল তা বলাই যায়। 4টি পর্বে বহুবিধ চরিত্র এসেছে, সেই গোলাম মোস্তফা থেকে তার নাতি চাঁদ বাবা, চাঁদ বাবার পুত্র দিলওয়ার মির্জা, তার পুত্র আজম মির্জা, তার পুত্র ইদ্রিস পাশা, এরকম বহুবিধ চরিত্রের মধ্য দিয়ে পর্বে পর্বে জাদু সংস্কারটি কিভাবে চলছিল তা তিনি দেখিয়ে চলেন। সেই সঙ্গে আছে যে বাঙাল প্রদেশ থেকে, এই বঙ্গদেশ থেকে কিছু জাদুকর আগ্রায় গিয়েছিল জাদুর খেলা দেখাতে। সেই ইরান মুল্লুকের জাদু থেকে আমাদের এই বাংলা প্রদেশের জাদুর স্টাইল আলাদা, কিন্তু ধীরে ধীরে সেই ইরান মুল্লুকের মানুষ, বিশেষ করে দিলওয়ার মির্জা, এই জাদুঘরনা বা বঙ্গীয় প্রদেশের জাদুঘরনার সঙ্গে মিশে যায়। তাদের অনুজ্ঞাবাহী হয়ে তাদের পিছে পিছে ঘুরতে ঘুরতে সে জাদু সংস্কারটি শিখে নেয়। এই ইরানীয় ঘরানার জাদুকে বলা হচ্ছে কালান্দার, আলাদিন জাদুর মানুষ তারা। তাদের নিজস্ব সাধনা ছিল, বলা হতো নুলুস সাধনা, মানে আত্মাকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, এবং সেই আত্মাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেক কিছু অসাধ্য সাধন করা সম্ভব। কিন্তু এই আত্মাকে নিয়ন্ত্রণ করার সাধনা চাঁদ বাবা পর্যন্ত ছিল, তারপরে নবীন প্রজন্মের মানুষরা আর পারেনি। আকবর বাদশাহের আমলে কালান্দারদের বিশেষ সুখ্যাতি ছিল, কেননা যখন যুদ্ধবিদ্যায় যাওয়া হতো, যুদ্ধযাত্রায় যাওয়া হতো, তখন এই জাদুঘরদের সঙ্গে নেওয়া হতো। জাদুর দাপটে তারা বিরোধী পক্ষকে অনেকটাই ঘায়েল করে দিতে পারতেন। এবং এই যে জাদু জীবন, বিশেষ করে এই জনগোষ্ঠীর মানুষরা তাদের জাদুর ঝোলা নিয়ে শিকড় বাকড়, জড়িবুটি, তন্ত্রমন্ত্র এবং গণনার হাত দেখে গণনার নিয়মাবলী শিখে এক প্রদেশ থেকে অন্য প্রদেশ, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যেত। ফলস্বরূপ অন্তঃপুরের গৃহিণীদের খুবই সংকটের মুখে থাকতে হতো, স্বামীহীন অবস্থায়। অর্থনৈতিক সংকট কারো কারো ছিল, বিশেষ করে যারা দূর দেশে, দূরবর্তী অঞ্চলে জাদু দেখাতে যেত না, তাদের অর্থনৈতিক সংকট থাকতো। সেই সব অন্তঃপুরের মহিলাদের আবার অন্য পেশায়ও যেতে হতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই জাদুঘর তার সন্তান একটু বড় হলেই সেই সন্তানকে নিজের সঙ্গে নিয়ে নিত, অর্থাৎ জাদু খেলাটা যেন দেখতে দেখতে শিখে যায়। কেননা এই কালান্দার সমাজ জাদু দেখানো বাদ দিয়ে জাদুবিদ্যা ছাড়া আর কিছু তারা জানে না, এবং জাদুবিদ্যা দেখিয়ে তারা বিশেষ খ্যাতি অর্জন করেছে। আকবর, জাহাঙ্গীর,
শাহজাহানের রাজসভায় তারা সেই সব নবাবদের মুগ্ধ করেছে এবং অনেক প্রশংসাও জুটেছে। কিন্তু যে কোনো সমাজেরই তো ভাঙন ঘটে, যে কোনো সমাজেরই তার নিজস্ব সাধনায় বিচ্যুতি দেখা যায়। এই কালান্দার জনগোষ্ঠীর সাধনার, এই জাদু সাধনার মধ্যেও ধীরে ধীরে ভাঙন দেখা যায়। কেননা লেখক একটা বড় সময়কে ধরেছেন। ৪-৫ প্রজন্ম ধরে এই জাদু সাধনা চলতে চলতে পরের দিকের সেই দিলওয়ার মির্জা, আজম মির্জা, ইদ্রিস পাশাদের মধ্যে জাদু সাধনায় অনেক ভাঙন ধরে গেছে। তারা ঐতিহ্যের সমস্ত কিছুকে আর আয়ত্ত করতে পারেনি। দিন বদলে গেছে। এখন জাদু একটা শুধুমাত্র প্রদর্শন। জাদুর সঙ্গে সঙ্গে জড়িবুটি, শেকড়-বাকড় এবং হস্তরেখা প্রদর্শন, এসব দিয়ে তারা মোটামুটি দিন অতিবাহিত করতে থাকে। একটা বিষয় জরুরি, সেটা হলো এই যে জাদুকরের সাধনা, তারা বেশিরভাগটাই কিন্তু শুভ চেতনায়। জাদুকর মানুষের মঙ্গল চেতনার জন্য, অনেকটা সব কিছু ভালো করার জন্যই তাদের সাধনাকে, তাদের এই জাদুবিদ্যাকে প্রয়োগ করে এসেছে। পাশাপাশি কালা জাদুও ছিল, কিন্তু কালা জাদু করার সংখ্যা, লোকের সংখ্যা খুব নগণ্য। কেননা জাদুকর সমাজের বিশ্বাস, তাদের ধারণা যে কালা জাদু করে মানুষের মন্দ করা যায়, কিন্তু তাহলে সেই জাদুঘরের প্রসারটা অনেক কমে আসে, ব্যাপ্তিটা কমে যায় এবং জাদুর সাধনার নিয়ন্ত্রণটা একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে আটকে যায়। এবং এই সমস্ত মানুষদের একটা বিষয় ছিল, তা হলো শ্রেষ্ঠত্ব লাভের একটা ঈর্ষা, এবং সকলেই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে একটা কি বলবো, যে জয়ী মানসিকতার অংশ হিসেবে গড়ে তুলতে চেয়েছে। অনেকেই পারেনি, অনেকেই দলছুট হয়ে গেছে এবং পূর্বপুরুষ অর্থাৎ প্রবীণ বুঝে গেছে কোন নবীনটির সাধনা সঠিক, কোন নবীনটি লক্ষ্যে পৌঁছতে পারে। সেই প্রবীণ বৃদ্ধ চাঁদ বাবা বা তার চাঁদ বাবার দাদু সেই গোলাম মোস্তফা, তারা তাদের পূর্বপুরুষদের কাহিনী এই নবীন প্রজন্মের মনে বারে বারে সঞ্চার করে দিতে চায় এবং তাদের সেই ইরান, পারস্য, মধ্যপ্রাচ্য থেকে এদেশে আসা তাদের নির্দিষ্ট নুলুস সাধনা এবং তাদের ঐতিহ্যের যে একটা বিরাট ভুবন ছিল, সেই ভুবনের কথা তারা বংশ পরম্পরায় নবীন প্রজন্মের কাছে বলে যেতে চায়। চাঁদ বাবা যখন খুব ছোট, তখনই মানে তার পূর্বপুরুষরা এসেছিল। চাঁদ বাবা এখানেই তার জন্ম হয়েছিল। তার পূর্বপুরুষ সেই গোলাম মোস্তফা ইরান থেকে এসেছিল। চাঁদ বাবার পরবর্তী যে সমস্ত চরিত্র, সেই দিলওয়ার মির্জা, তারপর আজম মির্জা, ইদ্রিস পাশা, আরও বহুবিধ চরিত্র আছে, সব তারা এই ভারতেই জন্মগ্রহণ করেছে। ফলে ভারতের যে নিজস্ব জাদু, বাঙাল প্রদেশের নিজস্ব জাদু, সেই কিষেনচন্দ্র তাদের জাদুবিদ্যার সঙ্গে এই কালান্ধর জাদুবিদ্যার একটা সংমিশ্রণ ঘটে একটা নিজস্ব জাদু গড়ে উঠছে এবং বংশ পরম্পরায় ধরে তা চলছে। কেউ কেউ এই জাদু বিদ্যা থেকে বিচ্যুত হয়ে অন্য পেশায় গেছে, কিন্তু সেই সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। ১২ আনা মানুষ এখনও, এই কালান্দার জনগোষ্ঠীর ১২ আনা মানুষ এই জাদুবিদ্যায় বিশ্বাস রেখেছে এবং জাদুকেই নিজস্ব পেশা হিসেবে বেছে নিয়েছে। বহুবিধ চরিত্র, তাদের বঞ্চিত নারী, কখনো প্রেমের জন্য ঈর্ষা, আত্মহত্যা,
আবার অবৈধ প্রণয় সেটা ঘটে যাওয়া স্বাভাবিক, কেননা জাদুঘররা দিনের পর দিন বাইরে থেকেছে। সেই সুযোগে কোথাও কোথাও প্রেম ঘটে গেছে, কোথাও কোথাও প্রেমের জন্য নারীকে বা পুরুষকে বিসর্জন, আত্মবিসর্জন দিতে হয়েছে, খুন হতে হয়েছে। সমস্ত মিলিয়ে লেখক ঔপনিবেশিক পর্বের এই আগ্রা এবং যমুনা, কালিন্দী নদী তীরবর্তী অঞ্চলে, সুরাটে তাদের নিজস্ব বস্তিতে তাদের নিজস্ব সংস্কার, বিশ্বাস, জাদু, দণ্ড এবং তাদের আত্মসাধনা নিয়ে প্রাক ঔপনিবেশিক পর্বের এক জনগোষ্ঠীর, কালান্দার জনগোষ্ঠীর জীবনের সংগ্রাম, তাদের ওঠাপড়া, ভাঙন, আত্মপ্রতিষ্ঠার ইতিহাস গড়ে তুলেছেন। এটিকে মহাকাব্যিক উপন্যাসই বলা যায়, কেননা দীর্ঘ সময় পর্বের এক রোমন্থন তিনি গড়ে তুলেছেন। সেখানে বহু চরিত্রের পাশাপাশি বহু ঘটনা, বহু ইতিহাস এবং পুরাণের পাশাপাশি, পুরাণ বলতে তাদের নিজস্ব ঐতিহ্যের পাশাপাশি দিল্লি মসনদের সেই রাষ্ট্রীয় সংবাদ, মোগল সাম্রাজ্যের এই সমস্ত কালান্দাররা কিভাবে নিজের জীবন চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের সংকট দেখা যাচ্ছে যে মোগল সাম্রাজ্যে ঔরঙ্গজেবের এর আগমন ঘটে গেছে, আর জাদু দেখিয়ে দিন অতিবাহ এই তো করা যাবে না। কেউ কেউ আর জাদু পছন্দ করছে না, অন্য প্রদেশে চলে যেতে হবে। এবং সেই আজম মির্জা আর পুত্ররা ইদ্রিসরা পূর্ব প্রদেশে, মানে পূর্ব দিকে, এই আসাম, পশ্চিমবঙ্গের এই দিকে, আসামের দিকে চলে আসছে, কেননা অন্য প্রদেশে চলে যেতে হচ্ছে, যেখানে যুদ্ধের আর কোনো নিশানা নেই, যেখানে ঝঞ্ঝাট নেই, সেখানে হয়তো আবার নতুন করে জাদু দেখিয়ে জীবন অতিবাহিত করা যাবে। এই সমস্ত নিয়ে একটা মহাকাব্যিক উপন্যাস, আপনারা পড়ুন, খুবই ভালো লাগবে। বিশেষ করে আমাদের প্রাক ঔপনিবেশিক পর্বের যে নিজস্ব একটা জাদু ছিল, ম্যাজিক রিয়ালিজম নয়, ভূত-প্রেত নয়, ডাইনি নয়, এটা ভারতীয় প্রদেশের একটা ভেলকি। সেই বিশেষ করে কালান্দার জনগোষ্ঠীর যে জাদুশক্তি প্রদর্শন, তাদের আত্মসাধনা এবং জাদুর মধ্য দিয়ে শুভ চেতনা, মানুষের মঙ্গল সাধনা এবং অসম্ভবকে সম্ভব করা, বহু চিকিৎসা সারিয়ে তোলা, বহু পাগল মানুষকে ভালো করা, বহুবিধ শুভ চেতনার মধ্য দিয়ে ভারতীয় প্রদেশের মানুষ কিভাবে দিন অতিবাহিত করত এবং বিশ্বাস, সংস্কার এবং এই তন্ত্রমন্ত্র, এই হাত দেখানো ইত্যাদির মধ্য দিয়ে, জাদুর মধ্য দিয়ে একটা শ্রেণীসহ, জনগোষ্ঠীসহ, ভারতের সেই আগ্রা প্রদেশসহ, সুরাট প্রদেশসহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কিভাবে বেঁচে ছিল এবং সেই বাঁচার অভিপ্রায়ের অঙ্গ হিসাবে এই জাদুর প্রদর্শন এবং জাদুর খেতাব এবং জাদুর কার্যকারী ভূমিকা কত গুরুত্বপূর্ণ ছিল, লেখক তা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আপনারা পড়ুন, আশা করি ভালো লাগবে।